Welcome to your channel Preparation for All #64. Dear learners, it is your channel. DLED পার্ট 1 2024-26 সেশনের কিন্তু ধারাবাহিকভাবে ক্লাস আসছে। তোমরা যদি নিয়মিত ক্লাসগুলিকে ফলো করো তাহলে কিন্তু আসন্ন এক্সামে তোমরা একটি ভালো স্কোর পাবে, কারণ তোমাদের কনসেপ্টটি যদি ক্লিয়ার থাকে তাহলে প্রতিটি কোশ্চেনের সঠিক আনসার তোমরা দিতে পারবে। তার পাশাপাশি টেটের জন্যও কিন্তু তোমাদের কাজ হবে প্রথম অ্যাটেম্পটেই তুমি টেটও কোয়ালিফাই করতে পারবে, কারণ তোমার কনসেপ্টটি ক্লিয়ার থাকছে। তাহলে দেখো, আজকে ষষ্ঠ অধ্যায় থেকে আরও একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন এবং আনসার। চতুর্থ শ্রেণীর পরিবেশ বিজ্ঞান, আমাদের পরিবেশ পাঠ্যবস্তুর বিশ্লেষণাত্মক আলোচনা করুন। এই বিশ্লেষণাত্মক যদি আলোচনা আসে, পরিবেশবিদ্যার উপর থেকে এই ধরনের কোশ্চেন আসে, কিভাবে সেই কোশ্চেন লিখতে হয়, কোন কোন পয়েন্টগুলিকে ডেভেলপ করতে হয়, সেটি যদি তোমার সঠিকভাবে জানা থাকে তাহলে যে কোনো চতুর্থ শ্রেণী আসুক বা তৃতীয় শ্রেণী থেকে আসুক না কেন, তুমি কিন্তু সেটি সঠিক আনসার দিয়ে আসতে পারবে। কি কি উল্লেখ করতে বলেছে? পাঠ একক, পরিবেশের উপাদান এবং জীবজগৎ, এইগুলি যেন তোমার এই বিশ্লেষণাত্মক আলোচনার মধ্যে থাকে। কিভাবে বিশ্লেষণাত্মক আলোচনা করতে হয় এবার আমরা দেখব। দেখো, চতুর্থ শ্রেণীর পরিবেশ বিজ্ঞান, আমাদের পরিবেশ পাঠ্য বিষয়ের বিশ্লেষণাত্মক আলোচনা করা হলো। প্রথমে কি লিখতে হবে? প্রথমে লিখতে হবে শ্রেণী। শ্রেণীতে লেখা হয়েছে কি? চতুর্থ। যদি তৃতীয় শ্রেণী আসে, তৃতীয়। বিষয় সবার ক্ষেত্রে একই, আমাদের পরিবেশ। পাঠ এককে তোমার যে পাঠ নিয়ে লিখতে দেবে সেই পাঠটি লিখবে পরিবেশের উপাদান, জীবজগৎ। পৃষ্ঠা নাম্বার এখানে আমি বলে দিচ্ছি, কিন্তু তোমার যদি এক্সামে জানা না থাকে তখন তুমি লিখবে না, বা নিজের ইচ্ছা মতো একটি পৃষ্ঠা নাম্বার তুমি লিখে দিতে পারো চালাকি করে, তাহলেও কিন্তু কোনো সমস্যা হওয়ার কথা নয়। এবার উপপাঠ এককে কী লিখবে? উপপাঠ এককে হলো পাঠ্য পুস্তকের উপ এককগুলির নির্দিষ্ট করা আছে পৃষ্ঠা এততে। এইবার দেখো, উপ একক হয়ে গেল। এবার শিখন সামর্থ্য। শিখন সামর্থ্যে কি কি লিখবে? শিক্ষার্থীরা পরিবেশের অর্থাৎ এটি থেকে তারা কি কি জানতে পারবে? শিক্ষার্থীরা পরিবেশের বিভিন্ন উপাদান চিহ্নিত করতে পারবে। শিক্ষার্থীরা জড়বস্তুর উপাদান এবং সজীব উপাদানের মধ্যে পার্থক্য করতে পারবে। আর কি? পরিবেশে বসবাসকারী বিভিন্ন রকমের উদ্ভিদ ও প্রাণীর নাম বলতে পারবে। কিভাবে লেখা হচ্ছে বিষয়টি খেয়াল করো। বিভিন্ন পরিবেশে বসবাসকারী প্রাণীদের শনাক্ত করতে পারবে। উদ্ভিদ ও প্রাণীর সম্পর্ক নির্ণয় করতে পারবে। উদ্ভিদ ও প্রাণীর মধ্যে খাদ্য খাদক সম্পর্ক নিরূপণ করতে পারবে। খালি চোখে দেখা যায় না এরূপ উদ্ভিদ ও প্রাণীর নাম ছবিতে দেখে শনাক্ত করতে পারবে। বিলুপ্ত প্রাণী। বিলুপ্ত প্রাণী কাকে বলে? বিলুপ্ত প্রাণী হলো সেই ধরনের প্রাণী, পরিবেশ থেকে যেসব প্রাণী হারিয়ে গিয়েছে অলরেডি। বিলুপ্ত প্রায় প্রাণীরা যেসব প্রাণী হারিয়ে যাওয়ার পথে, এখনও পুরোপুরি হারায়নি কিন্তু সংখ্যা কমে আসছে, তাদেরকে বিলুপ্ত প্রায় প্রাণী বলে। এদের নাম লিখতে পারবে। কোনগুলি বিলুপ্ত প্রাণী এবং কোনগুলি বিলুপ্ত প্রায় প্রাণী সেগুলির নাম কিন্তু তারা লিখতে পারবে। অর্থাৎ তারা কি কি সক্ষম হবে এইভাবে পড়াশুনো করলে। সংরক্ষণের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে পারবে। পরিবেশের বিভিন্ন উপাদানকে তালিকা করে সাজিয়ে লিখতে পারবে। কি পরিবেশের যেসব উপাদান রয়েছে সেগুলিকে তালিকা চার্টের মাধ্যমে তারা সাজিয়ে লিখতে পারবে। এবার শিখন পদ্ধতিটি কেমন হবে, তাদেরকে কেমনভাবে গাইড করতে হবে। পরিবেশ পর্যবেক্ষণ লব্ধ অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে শিক্ষকের সহযোগিতায় দলগত আলোচনা। এই পদ্ধতিটি কিভাবে, বিশ্লেষণাত্মক পদ্ধতিটা কিভাবে কার্যকরী করা যাবে, শিখন পদ্ধতি কেমন হবে?
শিক্ষক ফ্যাসিলিটেটরের কাজ করবে, তার সহযোগিতা নিয়ে শিক্ষার্থীরা দলগতভাবে আলোচনার মাধ্যমে এটি তৈরি করবে, যেটি বিশ্লেষণাত্মক পদ্ধতি। ক্ষেত্র সমীক্ষা অর্থাৎ পর্যবেক্ষণ, সার্ভে যাকে বলে ইংরেজিতে, বিভিন্ন প্রাণী ও উদ্ভিদের ছবি, চার্ট পূরণ ও প্রাসঙ্গিক আলোচনা। তাহলে কি তারা ক্ষেত্র সমীক্ষার ক্ষেত্রে কি হবে, বিভিন্ন প্রাণী এবং উদ্ভিদের চার্ট, ছবি সহ চার্ট, বিভিন্ন প্রাণীর নাম লেখা আছে, সেটি কেমন ধরনের প্রাণী, বিভিন্ন প্রাণীর ছবি, তার পাশে কেমন ধরনের প্রাণী, সেটি বিলুপ্তপ্রায় প্রাণী নাকি বিলুপ্ত প্রাণী, সেইগুলি তারা লিখবে, চার্ট তারা পূরণ করবে বিভিন্ন উদ্ভিদ এবং প্রাণীর ছবি দেখে। তাহলে ক্ষেত্র সমীক্ষা হলো এবার উপকরণ। এগুলি করতে কি কি জিনিসের প্রয়োজন হবে? প্রাণী ও উদ্ভিদের নমুনা লাগবে, প্রাণী ও উদ্ভিদের ছবি ও চার্ট লাগবে। তাহলে প্রাণী ও উদ্ভিদের নমুনা এবং প্রাণী ও উদ্ভিদের ছবি সহ চার্ট। এবার সক্রিয়তা, এই পয়েন্টটি এবার দেখে নাও কিভাবে সক্রিয়তা অ্যাক্টিভ করা যাবে, স্টুডেন্টদেরকে ইনভলভমেন্ট করা যাবে, সেটি প্রশ্নোত্তর ও আলোচনায় অংশগ্রহণ। শিক্ষক বিভিন্ন প্রশ্ন করবেন এবং সেই বিষয়ে আলোচনা করবেন এবং শিক্ষার্থীরা সেই বিষয়টিতে জোর দেবে, মানে সেই আলোচনাতে অংশগ্রহণ করবে, সঠিক প্রশ্নের উত্তর দেবে, তারা পর্যবেক্ষণ করে যেটা জানতে পেরেছে সেটি শিক্ষকের সাথে শেয়ার করবে। কাছের পরিবেশের উদ্ভিদ ও প্রাণীর পর্যবেক্ষণ, তারা যেসব স্কুলের আশেপাশে যে গাছগুলি আছে, যে প্রাণীগুলিকে তারা দেখতে পাচ্ছে, স্কুলের মাঠে গরু, ছাগল এগুলি ঘুরে বেড়াচ্ছে, রাস্তায় কুকুর, সেগুলিকে তারা পর্যবেক্ষণ করবে। তারপরে কর্মপত্র পূরণ করবে, অর্থাৎ শিক্ষক একটি কর্মপত্র দেবেন, তারা কতটা শিখেছে সেই কর্মপত্র তারা পূরণ করবে, তার থেকে তিনি বুঝতে পারবেন যে এই বিশ্লেষণাত্মক পদ্ধতির মাধ্যমে তারা কতটা বুঝতে পেরেছে বা কতটি তাদের শিক্ষা হয়েছে। অন্যান্য বিষয়ের জ্ঞানের সমন্বয়, উদ্ভিদবিদ্যা ও প্রাণীবিদ্যার জ্ঞানকে সমন্বিত করে এই এককটিকে আলোচনা করা হয়েছে। অন্যান্য বিষয়ের সাথে জ্ঞানের সমন্বয়ে কি বলা হচ্ছে, উদ্ভিদবিদ্যা এবং প্রাণীবিদ্যার জ্ঞানকে সমন্বিত করে একসাথে নেওয়া হয়েছে। উদ্ভিদবিদ্যা থেকে অর্জিত জ্ঞান এবং প্রাণীবিদ্যা থেকে অর্জিত জ্ঞানকে একসাথে সমন্বিত করে এই এককটির আলোচনা করা হয়েছে। এবার দীর্ঘমেয়াদী শিখন অভিজ্ঞতা, এই জীববৈচিত্র্য সম্পর্কে তাদের একটা স্পষ্ট ধারণা হবে, এটি কিন্তু দীর্ঘমেয়াদী, তাদের এই অভিজ্ঞতাটি কিন্তু সারা জীবন থেকে যাবে, কারণ তারা হাতে কলমে এই বিষয়ে শিক্ষা লাভ করছে, সেই জন্য এই শিক্ষাটি কিন্তু দীর্ঘস্থায়ী হবে তাদের মধ্যে, এবং জীববৈচিত্র্য সম্পর্কে সমস্ত বিষয় খুঁটিনাটি যেগুলি একজন স্টুডেন্ট বা শিশুর পক্ষে বোঝা সম্ভব, তারা সেই বিষয়টি কিন্তু বুঝতে পারবে এবং তাদের ধারণাটি কিন্তু স্পষ্ট হবে। যেভাবে যে পয়েন্টগুলি করেছি, হেডিং করেছি, তারপরে আলোচনা, ঠিক এইভাবেই কিন্তু যে কোনো বিষয়ে পাঠ এককে তোমাদের বিশ্লেষণাত্মক আলোচনা যদি দেয় তাহলে কিন্তু এরকমই হবে, এই যে অন্যান্য বিষয়ের সাথে জ্ঞানের সমন্বয়, দীর্ঘস্থায়ী শিখন অভিজ্ঞতা। এবার এখানে জীববৈচিত্র্য সম্পর্কে হয়েছে অন্য টপিক, তাহলে সেই সম্পর্কে স্পষ্ট ধারণা হবে। এইভাবে বুদ্ধিটাকে কাজে লাগিয়ে যদি তুমি লেখো তাহলে যে কোনো বিশ্লেষণাত্মক বিষয় নিয়ে তোমাকে লিখতে দিলে তুমি লিখতে পারবে, এবং পরিবেশবিদ্যার ক্ষেত্রে কিন্তু এই ধরনের কোশ্চেন সচরাচর দেখা যায়, বিশ্লেষণাত্মক আলোচনার মধ্যে দিয়ে কোনো কিছুকে তুলে ধরা। এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আলোচনা। ধারাবাহিকভাবে ক্লাসগুলিকে দেখো, পরীক্ষা কিন্তু এগিয়ে আসছে, মে মাসের মধ্যে নোটিফিকেশান আসার প্রবল সম্ভাবনা আছে, এবং মের শেষে অথবা জুনের প্রথম দিকেই কিন্তু এক্সাম শুরু হয়ে যাওয়ারও কিন্তু যথেষ্ট সম্ভাবনা রয়েছে। আর সময় নষ্ট করো না, সময় কিন্তু জানুয়ারি শেষ হয়ে গেল, ফেব্রুয়ারি মাস চলে এসছে, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল এই 3টি মাসই কিন্তু হাতে রয়েছে, সাবজেক্ট কিন্তু 5টি, অবহেলা করলে কিন্তু তো এক্সপেকটেশান অনুযায়ী মার্কস তোলাটি কঠিন হয়ে যাবে, আর সেটি যদি না হয় তাহলে কিন্তু
তোমরা জানোই মেরিট লিস্টে জায়গা পাওয়া টেট কোয়ালিফায়ার পরে কঠিন হয়ে যাবে। তোমরা যদি এটাকে ক্যাজুয়ালি নাও, খোঁজ নিয়ে দেখবে এর আগের ইয়ারে কিন্তু অনেকেই সাপ্লি পেয়েছে, অনেকে যেমন এক্সপেকটেশান করেছিল সেরকম নাম্বার কিন্তু হয়নি। তাই বলবো অবহেলা করো না, এবার কিন্তু সিরিয়াসভাবে পড়াশোনাতে ফেরো। দ্যাটস অল টুডে, দেখা হচ্ছে পরের ক্লাস।